অসম্ভব। আমি কিছুতেই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করব না। অত লোক, এক একজনের এক এক রকম মানসিকতা, প্রত্যেকের সাথে তার মতো করে মেশা। আমি কিছুতেই এ বিয়ে করতে পারবো না মা। তুমি ওনাদের আসতে বারণ করে দাও। মেয়ের কথা শুনে নীলিমা সেন রীতিমতো রেগে গেলেন। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়ে, কারোর সাথে মানিয়ে চলতে পারে না। তুমি তো জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছ, কয়েক বছর পড়াশোনার জন্য বাইরে থেকেছ, তাতেই এত পরিবর্তন তোমার? সবাই মিলে একসাথে থাকার অনুভূতিই আলাদা। একে অপরের সুখে দুঃখে পাশে থাকার মধ্যে যে নির্ভরতার আশ্বাস আছে, সেটা তুমি ছোট থেকে বোঝনি? বুঝিনি মা। তুমি যখন ক্লাস 6-এ পড়ো, তোমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় তোমার জেঠু আর কাকুকে তাদের প্রাণপাত করে ছুটোছুটি করতে দেখনি? তুমি বলতে চাইছো সেই প্রাণপাত করে ছুটোছুটির মূলে ছিল একটা বিশাল বড় হাঁড়ি? একটা বড় হাঁড়ির জায়গায় কয়েকটা ছোট হাঁড়ি থাকলে বাবার প্রতি তার ভাইদের ভালোবাসার পরিমাণ কমে যেত? অনেক বড় বড় কথা শিখেছ মামুন তুমি। জেঠিমা তো রান্নাঘরে কমই ঢুকতো। যেদিন যেদিন ঢুকতো, জেঠুয়া দাদা ভাইদের ভাগে বড় বড় মাছের টুকরো কিংবা মাংসের বেশি টুকরো পড়তো কি না বলো? আমার যখন তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করতো, দেখতাম তুমি একটা বিশাল হাঁড়ি আর কয়েকটা বড় বড় কড়াই নিয়ে ব্যস্ত। তুমি বলছো আমি তোমাকে সময় দিইনি? তুমি আর তোমার ভাই কি খাবে, কি পরবে, এই ভেবেই তো কতগুলো বছর পার করে দিলাম। হ্যাঁ, তা করেছো, কিন্তু কোনোদিন আমাদের সাথে বসে গল্প করনি। কাকিমার সাথে রান্নাঘরে বসে গল্প করেছো। সেই গল্প আড়ি পেতে শুনেই পরিবারের সব গোপন কথাই অনেক ছোট বয়সে আমার জানা হয়ে গেছে। এখন বুঝি বিষয়টা কতটা অস্বাস্থ্যকর ছিল। ছেলেদের চায়ের দোকানের আড্ডা আর মেয়েদের রান্নাঘরের আড্ডা সমতুল্য। তোমাদের যত ফ্রাস্ট্রেশন সব ওগড়ানোর জায়গা তো বাড়ির ওই 8x8-এর ঘরটা। সংসারে কে বেশি কাজ করলো, কে কম কাজ করলো, তার হিসেব কষার জায়গাও ওই ঘরটাই। তোমার যুক্তিগুলো তোমার কাছেই রাখো মামুন। আমি ওনাদের এখন না করতে পারবো না। আমার মতামত না জেনে ওনাদের আসতে বলেছ কেন মা? কিছু মনে করো না মা, এটাও কিন্তু জয়েন্ট ফ্যামিলির একটা ডিমেরিট। আমার সাথে কতটা সময় তুমি কাটিয়েছ যে আমাকে বুঝবে। আর তাছাড়া কতজনের মতামতকে তোমাদের গুরুত্ব দিতে হয়েছে। জেঠু জেঠিমা কাকু কাকিমা তাই আসল জনের মতামত নিতেই ভুলে গেছো। যাই হোক, যেটা বলার, তোমাদের সমান রক্ষার্থে পাত্রপক্ষের সামনে বসবো হয়তো, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই করব না। সন্ধে হতেই উপস্থিত হলো পাত্রপক্ষ। সংখ্যা দেখে চোখ কপালে উঠল মেয়ের বাবা মায়ের। এতজনকে সঙ্গে নিয়ে কেউ মেয়ে দেখতে আসে? মেয়ে যে এতজনকে একসাথে দেখলেই অগ্নিমূর্তি ধারণ করবে। জয়েন্ট ফ্যামিলির আরেকটা ডিমেরিট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। হলোও তাই। মেয়ের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে যার পণ্যেই অসন্তুষ্ট। আর মেয়ের বাবা মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা তাদের মেয়ের এহানো মুখের ভঙ্গিতে যথেষ্ট লজ্জিত। পাত্রপক্ষের সাথে একটি বাচ্চা মেয়েও এসেছে, পাত্রের দাদার মেয়ে। মেয়েটির আচরণে পাত্রপক্ষ যথেষ্ট লজ্জিত। দেবরুনিকে একেবারে নতুন কাকিমা বলে সম্বোধন করে বসেছে সে। জানো তো নতুন কাকিমা, মা বলছিল তুমি বাড়িতে গেলে মায়ের কষ্ট একটু কমবে। কাকিমা তো সকাল সকাল অফিস বেরিয়ে যায়, মাকে একগাদা কাজ করতে হয় সারাদিন। এইটুকু মেয়ের মুখেই কথা শুনে দেবলিনীদের বাড়ির প্রত্যেকেই এক প্রকার তাজ্জব বনে গেল। মেয়েটির মা লজ্জায় পড়ে মেয়ের গালে একটা চড়ই কষিয়ে দিলেন। সারা ঘর জুড়ে কিছুক্ষণ অদ্ভুত নীরবতা বিরাজ করল। নীরবতা ভঙ্গ করলেন পাত্রের বাবা। প্রথমেই বলি যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এতজন মিলে কোনো মেয়েকে দেখতে আসা একেবারেই অনুচিত। আমি এটা বিশেষ উদ্দেশ্যে এই বাড়ির প্রায় সবাইকেই নিয়ে এসেছি। বাচ্চাকে রেখে আসার অসুবিধা বলে ওকেও। আমি সবার সামনে আমার একটা সিদ্ধান্ত প্রকাশ করতে চাই, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আমাদের বাড়িতে মেয়ের বিয়ে দেবেন কি না। সবার চোখে বিস্ময়। কি এমন বলতে চলেছেন ভদ্রলোক? ওনার নিজের বাড়ির মানুষরাও তো কিছুই বুঝে উঠতে পারছে না। আবারও কিছুক্ষণের নীরবতা। বলতে শুরু করলেন সুধাংশুবাবু। একান্নবর্তী পরিবার মধ্যবিত্ত সমাজের একটা আবেগের জায়গা। আজ আমি যেই কথা বলবো সে কথা জনসম্মুখে বলা একটু চাপেরই। অর্ণবের মা বিষ্ণুর কর্মবতারের মতো মন্দার পর্বতের ভার বহন করেছেন। সংসার নামক পৃথিবীতে জটিলতার কোনো ঘষা লাগেনি কখনো, কিন্তু ওনার অসুস্থতার কারণে দায়িত্ব কর্তব্যের ভার উনি আর বহন করে উঠতে পারছেন না। দায়িত্ব বলুন বা কর্তব্য, এর সমবন্টন কখনোই সম্ভব হয় না। হয়তো পরিস্থিতির কারণেই সম্ভব হয় না। এই যেমন আমার মেজ বৌমা চাকুরিরতা,
ওর পক্ষে কখনোই সম্ভব নয় সকাল থেকে সংসার সামলানো। সংসারের বেশিরভাগ কাজটা তাই বড় বৌমাই করে থাকে। ফলশ্রুতি অসন্তোষ, মনোমালিন্য। বাচ্চারা সেইভাবে ওর মাকে পায় না, কিন্তু ওর পাওয়াটা উচিত। তাই আমি ঠিক করেছি অর্ণবের বিয়ের পর বাড়িতে 4টে হাঁড়ি চড়বে। আমাদের বুড়োবুড়ির জন্য আলাদা হাঁড়ি চড়বে। এতে প্রত্যেকেই নিজের নিজের জীবনটা উপভোগ করতে পারবে। সবার সাথে সবার সদ্ভাব থাকবে। সন্ধে 4টা না হয় সবাই একসাথেই খাবো গল্প করতে করতে। মাঝে মধ্যে সবাই একসাথে কোথাও ঘুরতেও যাব। এই ছোট ছোট 4টে পরিবারের কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, তার ভাগের দায়িত্ব বাকি 3টে পরিবার ভাগ করে নেবে। সুধাংশুবাবুর কথা শুনে দেবলিনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এতদিনে দলে একজন মানুষ পাওয়া গেল। সুধাংশুবাবু এইবার দেবলিনাকে প্রশ্ন করলেন, তোমার এ বিষয়ে কি মত মা? যে মেয়ে কখনো কারো পায়ে হাত দেয় না, সেই মেয়ে সুধাংশুবাবুকে প্রণাম করার মধ্য দিয়ে সহমতের বার্তা দিল। আপনার আর মাসিমার দায়িত্ব 3 ভাগে ভাগ হবে মেসোমশাই। বাড়িতে 4টে নয় 3টে হাঁড়ি চড়বে, এটা আমার মত। সুধাংশুবাবুর পরিবারের বাকিরাও দেবলিনের সাথে একমত হলে এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে থাকলো দেবলিনা আর অর্ণব। প্রথম কথাটা অর্ণবই বলল, থ্যাঙ্কস একটা হাঁড়ি কম করার জন্য। অনেকটা শ্রদ্ধা জানালাম আপনাকে। দেবলিনের মুখে হালকা হাসি। আমাকে থ্যাঙ্কস জানানোর জন্য আপনাকে ওয়েলকাম। আর আমার প্রতি আপনার এই শ্রদ্ধার বিনিময়ে আপনাকে ধন্যবাদ এবং শ্রদ্ধা দুই জানালাম। সবাইকে ঘরে ডেকে নিই। আশা করি আজকে এর বেশি কিছু বোঝার দরকার নেই। যেখানে তো অল্প সময় পারস্পরিক শ্রদ্ধা বিনিময় হয়ে গেল, ধরে নিতেই পারি পরবর্তীতেও এই শ্রদ্ধা বজায় থাকবে। অর্ণবের মুখে হাসি রেখা মেলানোর আগেই সবাই ঘরে ঢুকে এলো। কোন ফাঁকে দেবলিনাও ঘর থেকে বেরিয়ে গেছে। অর্ণবের ভাইজির সাথে খেলায় মেতে উঠেছে। বড়দের কথার মাঝে একটা ওইটুকু বাচ্চা না থাকাই ভালো।